মিল ফ্যাক্টরিগুলি যেখানে 80-90% ইফিসিয়েন্সিতে চলার কথা চলতেছে আপনার 60%, 50%। আমাদের খামারিরা হচ্ছে এখন উচ্চ মূল্যে ফিড কিনতে হচ্ছে তাদেরকে। 1 কেজি ফিডের যদি 80% ফর্মুলা কস্ট এর মধ্যে রাখা যায় তাহলে কিছুটা প্রফিট আসে। এটা মুরগির খাবার বানানো, এখানে আবার ইঞ্জিনিয়ারিং কি আছে? ফিডের মাধ্যমে আসতে পারে, পানির মাধ্যমে আসতে পারে, রোডেন্টের মাধ্যমে আসতে পারে। 200 টন পার আওয়ার মাত্র 23 জন লোকে চালায়। আচ্ছা, যতটুকু জানে যে পেট ফুড গুলো টোটালটাই আমাদের দেশে ইম্পোর্টেড। এটা ভালো মার্জিন, এটা অনেকে জানে কিনা জানি না। ইঞ্জিনিয়ারদের সারা জীবন শিখতে হবে। এই টেকনোলজি আমাদের ছিল না, এখন আসতেছে। এআই টেকনোলজির যুগে তারা যেন আমাদের অনেকে চাই যে আমরা এসি রুমের মধ্যে বসে খালি সিগনেচার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এগ্রি নিউজ 24 এ আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ খামারিদের কাছে যদি এখন প্রশ্ন করা হয় সবচেয়ে যে বার্নিং ইস্যু কোনটা, তাহলে তারা বলবে হচ্ছে তারা ডিম মুরগির ন্যায্য দাম পাচ্ছে না এবং হচ্ছে ফিডের দাম বেশি। এই ফিডের দাম বেশি এইটি খুবই আলোচিত একটি বিষয়। এটা সারা বছর ধরেই আসছে, খামারিদের কাছ থেকে এই অভিযোগটি আছে। আজকে আমরা এখানে ফিড সেক্টরে যারা আছেন, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার, তাদের সংগঠন আছে বাংলাদেশে একটি এগ্রিকালচার ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এখানে আমার সাথে আছেন আইএম এর প্রেসিডেন্ট মোহাম্মদ জহুরুল ইসলাম এবং সেক্রেটারি দিদারুল আলম, এবং আমার বাম পাশে আছেন মোহাম্মদ মহসিনুল খান। আজকে এই সেক্টর নিয়ে আমরা আলোচনা করব যে ফিড সেক্টরের বর্তমান প্রেক্ষাপট এবং আমাদের আসলে চ্যালেঞ্জগুলো কোন জায়গাতে আছে এবং দামের ব্যাপারগুলো আসবে আস্তে আস্তে। আমরা শুরুতেই আমরা যে সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাই, ভাই একটু আপনাদের এই ফিড সেক্টরের বর্তমান অবস্থাটা একটু নিয়ে বলেন আমাদেরকে। আচ্ছা, আপনি তো অলরেডি বললেন যে এটা চ্যালেঞ্জ হচ্ছে খামারির কাছে এটা দাম বেশি, ফিডের দাম বেশি, ডিমের দাম কম। এটা একটা বড় বিষয়। এখন উল্টা দিকে যদি আমরা বলি যে আমাদের ফিড মিলার বা আমরা যারা প্রডিউসার তাদের কথা বলি, তো ফিড মিল বা ফিড প্রডিউস করতে যেগুলো দরকার হয়, র ম্যাটেরিয়ালস ম্যাক্সিমামই তো বাইরে থেকে আনতে হয়। র ম্যাটেরিয়ালস এর দাম তো গ্রাজুয়ালি তো বাড়তেইছে, এটা তো কমার কোনো লক্ষণ নাই। বিশেষ এডিটিভস গুলি, লেটস একটা ডিএল মেথোনিন, লাইসিন, এগুলির দাম মানে সাংঘাতিকভাবে বাড়তেছে। তো আসলে ফিড ফর্মুলেশন বলেন আর ফিড প্রোডাকশন বলেন, এগুলো তো র মেটেরিয়ালস এর আসলে ব্লেন্ডিং। তো এইগুলির যদি দাম বাড়ে সেক্ষেত্রে আসলে আমাদের ফিড মিলার বা প্রডিউসারের কিছু করার নাই। এছাড়া আরেকটা বিষয়, ইউটিলিটির বিষয়টা বলি। ফ্যাক্টরি চালাতে বিদ্যুৎ এবং গ্যাস লাগে। বিদ্যুতের দাম কয়েক ধাপ বাড়ছে, গ্যাসের দাম বাড়তেই আছে। তারপরেও আপনার পর্যাপ্ত বিদ্যুৎ এবং গ্যাস আমরা পাচ্ছি না, যার কারণে কি হচ্ছে, মিল ফ্যাক্টরিগুলি যেখানে 80-90% ইফিসিয়েন্সিতে চলার কথা চলতেছে আপনার 60%, 50%। তো এইগুলো একটা বড় ইস্যু। সেম আমি যদি লেয়ার ফিডের কথা বলি, লেয়ার ফিডও একই অবস্থা, র মেটেরিয়ালস নিয়েই হয়। তো এখানে দাম, র মেটেরিয়ালস এর দাম বাড়লে আমরা ফিডের দাম বাইরে চাই। অপরদিকে ডিমের দাম কম, এটা হয়তোবা আমাদের দুইটা বিষয়। আমাদের ডিমান্ডের তুলনায় আপনার ডিমের প্রোডাকশন বেশি, অথবা লোকজনের ইকোনমিক্যালি লোকজন একটু দুর্বল হয়ে গেছে, ডিম খাওয়া কমায় দিছে, যে কোনো একটা হবে। তো আসলে ডুয়েল সমস্যা। আমরা বলতেছি যে যারা প্রডিউসার আমরাও পারতেছি না, আসলে র মেটেরিয়ালস এর দাম বেশি, ইউটিলিটি সবের দাম বেশি, খামারি পর্যায়েও এটা ফিডের দাম বেশি, ডিমের দাম কম, আসলে ডুয়েল সমস্যা। আচ্ছা, আমরা এখন আসবো দিদার ভাইয়ের কাছে। দিদার ভাই, আপনি একটু আমাদের এই যে আমাদের দেশের সাথে অন্যান্য দেশের যে আমাদের টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলো যে আছে ফিড মিলিং এর, এই জায়গাতে ধরেন দাম এবং প্রোডাকশন কস্টের ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখে, এবং আমরা এই আমাদের টেকনোলজিটা সম্পর্কে বাংলাদেশে কি অবস্থানে আছে এবং আমাদের কোন অবস্থানে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? ওয়েল, মূলত আপনি যেহেতু গ্লোবাল পার্সপেক্টিভ নিয়ে কথা বলতে বলছেন, সো আমি সবার আগে গ্লোবাল পার্সপেক্টিভের যে বিষয়টাকে এই মুহূর্তে হাইলাইট করব সেটা হচ্ছে যে আপনার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এটা আসলে সারা গ্লোবাল টোটাল ইকোনমিক যে স্টেবিলিটি সেটাকেই আসলে নষ্ট করে দিয়েছে, এবং এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন
আজকে এই যে সবকিছুর দাম বাড়ার পিছনে আমরা যদি একটু বেঁকে যাই তাহলে এটা কেন ইফেক্ট করছে। আমরা আমাদের ফিড ফর্মুলেশনের আমরা যদি দেখি যে মোর দেন আপনার আমরা বলবো যে 80% হচ্ছে আমাদের এখানে টোটাল র মেটেরিয়ালের আমাদেরকে বেসড অন ইম্পোর্ট। আমরা আসলে একমাত্র ভুট্টা ছাড়া আমরা আসলে কিছুই প্রোডাকশন করি না, বা আমাদের প্রোডাকশনের মধ্যে নাই ইন হাউস প্রোডাকশন যেটা বলবো আমরা। আমাদের ইভেন আমাদের ভুট্টা প্রোডাকশনও এখনো হচ্ছে ডিফিসিট। আমরা এবছরও মোস্ট প্রবাবলি 4.5 মিলিয়ন বা 4 সামথিং মিলিয়ন মেট্রিক টন আমরা প্রোডাকশন করতে পারছি, যেখানে আমাদের রিকোয়ারমেন্ট অলমোস্ট 6 to 7 মিলিয়ন মেট্রিক টন। সো এই যে এই গ্যাপের জন্য আমাদেরকে বেসিক্যালি ইম্পোর্ট নির্ভরতা এখানে রয়ে গেছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের সভাপতি মহোদয় বললেন যে আমাদের আদার দেন ভুট্টা সবকিছুই কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয়। সো গ্লোবাল ইকোনমির একটা বড় শিফট যেটা হয়েছে এই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে, বা আপনার হরমুজ প্রণালী নিয়ে যে যুদ্ধটা এখন আমরা মধ্যে আছি, এখানে আপনার গ্লোবাল ট্রেডে আপনার ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে গেছে এবং সাপ্লাই ডিসরাপ্ট হয়েছে। সাপ্লাই ডিসরাপ্ট হওয়ার কারণে আলটিমেটলি যেটা যে সময় আসার কথা ছিল আমরা সেই সময় হাতেও পাচ্ছি না। তো সময় মতো হাতে না পাওয়ার কারণে এখানে যে আপনার চাহিদার বিপরীতে যোগানটা দরকার ছিল, মার্কেটে কিন্তু সেই যোগানটা নাই। না থাকার কারণে এখানে কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে যখন আপনার সাপ্লাই ডিমান্ড গ্যাপটা হবে, অটোমেটিক্যালি সবকিছুর দাম বাড়বে। সো এই গ্যাপটার মধ্যে আমরা এখন আছি। এটার কারণে হচ্ছে আপনি যে দাম বাড়ার যে বিষয়টা বলছেন, বা আমাদের খামারিরা হচ্ছে এখন উচ্চ মূল্যে ফিড কিনতে হচ্ছে তাদেরকে, এটা আমি বলবো যে সবচেয়ে বড় কারণ। আর পাশাপাশি যেটা হয়েছে আমাদের আসলে ডেভেলপমেন্ট দরকার আছে ইন টার্মস অফ টেকনিক্যাল যে বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা লাস্ট কাপল অফ ইয়ার্সে সারা ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে। আমাদের এখনো আমরা কিছু কিছু জায়গায় সেই মান্ধাতা আমলের, বা আমি বলবো যে 10-15 ইয়ার্স বিফোর, বা ইভেন মোর দেন দ্যাট, আমাদের 20 বছর 30 বছর পুরাতন ফিড মিলও আমরা কিন্তু এখনো চালাচ্ছি এবং সেগুলা দিয়ে আমরা প্রোডাকশন করছি। So we cannot expect the same efficiency of from that machine compared to the new machine that we are purchasing now. So এই জায়গাটাতেও একটু কাজ করার আছে, এবং মানে লাস্ট কাপল অফ ইয়ার্স যে ডেভেলপমেন্টটা হয়েছে স্পেশালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে, আমরা আসলে সে মান্ধাতা আমলের মেশিন থেকে সেই ইফিসিয়েন্সি আনতে পারবো না। সো আমি একটু আসি। মহসিন ভাই, আপনি শুধুমাত্র এই সংগঠনের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তা না, আমাদের দেশে খুব একটি বড় ফিড মিল কোম্পানির আপনি অপারেশনে আছেন, এটা জানি। আপনি একটু আমাদেরকে এই আমাদের যে টেকনোলজিক্যাল যে ব্যাপারগুলো যে আছে আমাদের, আপনি বিভিন্ন দেশেও ঘুরছেন, আমাদের আসলে এই জায়গাটাতে গ্যাপ বা আমরা কতটুকু আগে আছি বা আমাদের কতটুকু পিছিয়ে আছি, এই বিষয়ে একটু আমাদেরকে বলেন। থ্যাংক ইউ। আসলে আমরা পিছিয়ে আছি মেইনলি অটোমেশনে। অটোমেশনটা আমাদের খুব জরুরি এখন। আমরা সেই যেটা আমাদের দিদার ভাই এখন বললো যে আমরা মান্ধাতার আমলের মেশিন এখন ইউজ করি, অনেক কোম্পানিতে এখনো অনেক সেই পুরনো মেশিন 20 বছর আগের মেশিন ইউজ করতেছে। এতে দেখেন মেইনটেনেন্স কস্ট বাড়তেছে, ম্যান পাওয়ার কস্ট বাড়তেছে, আলটিমেটলি এই এনার্জি কস্ট বাড়তেছে। এই কস্ট গুলা রিফ্লেক্ট করে মেইন প্রোডাক্টে। আচ্ছা, তো যখন মেইন প্রোডাক্টে এই কস্ট গুলা রিফ্লেক্ট করে তখন কস্ট হাই হয়ে যায়। আরেকটা জিনিস হলো দিদার ভাই বলছে যে আমাদের 80% কস্ট, আমাদের যে 1 কেজি ফিডের যদি 80% ফর্মুলা কস্ট এর মধ্যে রাখা যায় তাহলে কিছুটা প্রফিট আসে। যখনই 80 উপরে চলে যাও তখন আর এটার প্রফিট থাকে না। আচ্ছা। সো আমাদের দেশে যত দ্রুত সম্ভব, মানে আমাদের যে এখন থেকে 20 বছর আগের যে টেকনোলজি গুলো আছে এগুলো চেঞ্জ করে রেনোভেশন করে আমার মনে হয় অটোমেশনে চলে যাওয়া উচিত। এবং অটোমেশনে শুধু ফ্যাক্টরি গেলে হবে না, এই একদম কাস্টমার এন্ড পর্যন্ত অটোমেশন থাকতে হবে। লাইক আমি এখানে অটোমেশন করলাম ফ্যাক্টরিতে, আমি রোবোটিক করলাম ফ্যাক্টরিতে, গাড়িতে মাল লোড হইলো, গাড়িতে এরপরে যেখানে যে এন্ডে গিয়ে মালগুলো নামবে ওইখানে অটোমেশনের কিছু নাই, তখন কিন্তু হ্যাজার্ড, তখন কিন্তু পুরো সিস্টেমটা কলাপস করবে। সো ফুল চেইনটাকে অটোমেশন নিয়ে আসতে হবে, তাইলে আমরা অনেকটা গেইন করতে পারবো। এবং সেইখানে আমাদের
কস্ট যেটা ম্যানুফ্যাকচারিং কস্টটা অনেকটা কমবে বলে আমার মনে হয়। আচ্ছা, যেহেতু সংগঠনের আপনি একজন নেতৃত্ব স্থানীয় আছেন, আমাদের যে কোম্পানিগুলো যারা আছে এই ক্ষেত্রে যে অটোমেশনের ক্ষেত্রে তাদের চিন্তা ভাবনাটা কি মনে হচ্ছে আপনার, কেমন মনে হচ্ছে আপনাদের এখন? না, তারা কেমন আমি ভাবছে? জাস্ট আমি নাম বলবো না, আমাদের প্রতিষ্ঠানেই আমরা একটা প্ল্যান জাস্ট নতুন নিচ্ছি, তো এটা অলমোস্ট ফুললি অটোমেশনে যাচ্ছি। বাট এখানে আবার কিছুটা দেখছি যে এখানে আমাদের দেশের যে প্রেক্ষাপট, অনেক লোক বেকার। আমরা এটাও কনসিডার করছি যখন আমরা এই অটোমেশনে যাব। যেমন এখন আমাদের যে প্ল্যান, যেটা হয়তো 50 থেকে 60 জন লোক দিয়ে 100 টন পাওয়ার মেশিনটা আমরা রান করব, কিন্তু এখানে যে পরিমাণ ম্যান পাওয়ার লাগতো ওই ম্যান পাওয়ার গুলা কিন্তু আমাদের জবলেস হচ্ছে আচ্ছা। আমাদের দেশে। হুম। আমাদের দেশের প্রেক্ষাপটে আবার এটা একটু ডিমেরিজও, যে তারা কিন্তু চাকরি পাচ্ছে না, কিন্তু আমরা অটোমেশনে চলে গেলাম, সেক্ষেত্রে লোকগুলা লুজ, জব লুজ হচ্ছে। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে আবার ওই লোকগুলাকে যদি আরো টেকনিক্যাল ডেভেলপ করা যায়, মানে এআই বেস কিছু শেখানো হয়, তখন তারাও কিন্তু ওই জবগুলা পাবে। তো ইন দ্য মিন টাইম দুইটা সেক্টর ডেভেলপ হয়ে গেল, একটা হলো ফ্যাক্টরিতেও ডেভেলপ হয়ে গেল, ওইদিকে তার এমপ্লয় গুলো চাকরি পাচ্ছে না এই সুপার মানে ফাস্ট টেকনোলজির কারণে, তখন তারাও নিজেরাও যদি ডেভেলপ হয়ে যায় তখন কিন্তু তারাও চাকরি পেয়ে গেল। তো আমার মনে হয় এগুলো করা উচিত, আমাদের গভর্নমেন্টেরও কিছু ইনিশিয়েটিভ নেওয়া উচিত। মেইনলি এটা গভর্নমেন্টেরই আগে আসতে হবে। আর আমাদের অবশ্য গরিব কান্ট্রি, আমি জানি না কতটা করতে পারবে, তবে আস্তে আস্তে এই দিকে যাওয়া উচিত, কারণ আমরা অনেক পিছিয়ে। বহির্বিশ্বে যখন যাই দেখি যে সমস্ত নতুন ফিড মিল ভিজিট করি আমরা, আমি একটা ফিড মিল ভিজিট করছি সিপির, ওইটা 200 টন পার আওয়ার মাত্র 23 জন লোকে চালায়, আচ্ছা। ওরা চালাচ্ছে, কারণ ওদের ফুল চেইনটা একদম ইন থেকে শুরু করে একদম কাস্টমার ইন পর্যন্ত পুরো চেইনটা অটোমেশন। জহুরুল ভাই, আমরা এখন শুরুতে যেহেতু আপনাদের একটা সংগঠনের পরিচয় দিয়েছি, সেক্ষেত্রে একটু সংগঠনে আসি, যে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, জি। আপনাদের এই সেক্টরে যে ইঞ্জিনিয়ার আছে তাদের এই সংগঠন। জি। আপনাদের এই সংগঠনের কেমন মেম্বার আছে, এবং আপনারা শুধু সংগঠনটা কি সংগঠনের মতোই করে না? কারণ আমাদের দেশে অনেক সংগঠন দেখি যে শুধু তারা হয়তো নামমাত্র পিকনিক টিকটিক করে, এই ধরনের ভাবেই তারা বছর করে। আপনাদের এখানে কোনো তাদের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য সদস্যদের জন্য কি করেন আপনারা একটু আচ্ছা, ধন্যবাদ। আমাদের এই সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা 800+। আচ্ছা। এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক এটা, এবং এটা আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে এদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা। আর আপনি তো জানেন আমরা থার্ড ওয়ার্ল্ডের বাসিন্দা, তো আমাদের অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরও আসলে মানুষ যে এই সেক্টর সম্পর্কে কিছু টেকনিক্যাল নলেজ নেবে এইরকম কিন্তু আসলে কোনো ওইরকম প্রতিষ্ঠান নাই। তো যেহেতু ফ্যাক্টরি লেভেলে, ফার্ম লেভেলে আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করে, তাদের কাজের ইফিসিয়েন্সি, অ্যাকুরেসি, এটার উপর অনেক কিছু নির্ভর করে। কোয়ালিটি নির্ভর করে, প্রোডাক্টিভিটি নির্ভর করে, সেফটি হাইজিন নির্ভর করে, ইনভেন্টরি নির্ভর করে। তো যতক্ষণ না আমরা তাদের বিল্ড আপ না করতে পারবো আমরা কিন্তু এই আশা তাদের কাছে করতে পারি না। তো আমরা তো উন্নত বিশ্বের মতো হতে পারবো না, বাট আমাদের সাইড থেকে আমরা চেষ্টা করতেছি। আমি জহির ভাই, আপনার একটা কথা শুনছি আপনার ব্যাপারে, যে আপনি বলছিলেন যে an engineer is always a student, তাদেরকে জি, শেখার জি, মানুষ। জি। এই কথাটার মানেটা কি আসলে একটু বলবেন? জি, এই কথাটার মানে হচ্ছে আপনি পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকলেন, তো প্রথমে ইঞ্জিনিয়ারিং লাইনেই বলি, আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকলেন। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে কার্যকলাপ, প্রথমত আপনি ফ্রেশ, আপনি থিওরিটিক্যাল জানেন, আপনি বাস্তবে কিছুই জানেন না, প্র্যাকটিক্যালি কিছুই জানেন না। তো যেভাবেই হোক আপনি আপনার নলেজ দিয়া বা আপনার ভিজুয়াল আইডিয়া দিয়ে আপনি শিখলেন। এখন প্রথমত হলো পজিশনের সাথে তার রেসপন্সিবিলিটি চেঞ্জ হয়, আচ্ছা। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে সময়ের সাথে সাথে টেকনোলজি আপগ্রেড হয়। এখন আপনি যদি মনে করেন আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ম্যানেজার হয়েছেন, আপনি আর নতুন কিছু করতে পারবেন না, নতুন কিছু আপনি যদি না শেখেন, আসলে নতুন টেকনোলজির সাথে আপনি ওই খাপ খাওয়াতে পারবেন না। আচ্ছা। সেক্ষেত্রে দেখা যাবে একটা পর্যায়ে আপনি আসলে
এই টেকনোলজির সাথে যেহেতু তাল মিলাতে পারতেছেন না, আপনি আসলে স্ক্যাটার্ড হয়ে যাবেন। কাজেই আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আপনি কর্মক্ষেত্রে আছেন, কাজ করেন, আপনাকে ততক্ষণ শিখতে হবে। একটা প্রাসঙ্গিক কথা বলি, আজ 15 বা 20 বছর আগের যেসব মিল, আমি ফিড মিলের কথাই বলি, ওইগুলি ম্যানুয়াল বা সেমি অটোমেটেড, এবং মানুষ এই ফিড মিলগুলো দেখেই মনে করছে এটা মুরগির খাবার বানানো, এখানে আবার ইঞ্জিনিয়ারিং কি আছে, ইঞ্জিনিয়ারিং দরকার আছে। এইটাই আজ 15-20 বছর পরে এইটা আমূল চেঞ্জ হয়েছে। মহসিন ভাই যেটা বললেন 200 জন ক্যাপাসিটি, মাত্র 23 জন মানুষ কাজ করতেছে। এটা সম্পূর্ণ অটোমেশন, এআই টেকনোলজি, এইগুলির সাথে আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, আপগ্রেড করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তার মানে আপনি খুব সুন্দর একটা কথা বলছেন যে মানে যারা ইঞ্জিনিয়ার যারা আছে, জি। শুধু ইঞ্জিনিয়ার না, মানে আমরা যদি সাংবাদিকতা বলি সবাইকে আমি শিখে ফেলছি, এই ধরনের মানসিকতা থাকা কারোই উচিত না। এটা আমি আপনার কাছ থেকেও শিখলাম আর কি। দিদার ভাই, এখানে আজকে ফিডের কষ্টের ব্যাপারে একটা আলোচনা আছে, এবং আপনারা তিনজনই যে বিষয়টাতে গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে অটোমেশন। আমি যদি এর বাইরেও যদি কিছু কথা বলি, যে ধরেন আপনাদের ফিডের কস্ট শুধুমাত্র অটোমেশনের ক্ষেত্রেই না, বা ফিডের কোয়ালিটির ক্ষেত্রে যদি আমরা বলি, যে যেমন ধরুন অ্যান্টিবায়োটিক একটা বিগ ইস্যু বাংলাদেশে, এটা ভোক্তা বলেন, প্রোডিউসার বলেন, তাদের কাছে। আপনাদের ইঞ্জিনিয়ারদের সাথে এইখানে কি এমন কোনো কারিশমেটিক কিছু আছে যেখানে হ্যাঁ আপনার এই ধরনের মেডিসিন বা এই ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ কম হবে? হ্যাঁ, এই ব্যাপারে একটু বলবেন আমাদেরকে, যে আপনাদের ইঞ্জিনিয়ারদের হাতে কি আছে এখানে, মানে ক্যারিশমা আছে কোনো? ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন। আসলে এই যে অ্যান্টিবায়োটিক ইউজ বা আমাদের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করা, এটা আসলে বাংলাদেশে আমি বলবো যে খুব ম্যাসিভলি ছড়ায় পড়ছে, এবং এই জায়গায় ইঞ্জিনিয়াররা সবচেয়ে বড় ভূমিকা পালন করে আসছে শুরু থেকেই। আচ্ছা। কেননা আপনি দেখবেন আসলে আমরা আমাদের দেশে হয়তোবা সামহাউ কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ইউজ আছে, বাট উন্নত বিশ্বে কিন্তু অ্যান্টিবায়োটিকের ইউজ নাই বললেই চলে। আচ্ছা। তো তারা কিভাবে ম্যানেজ করতেছে? দ্যাটস অল অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং। তারা কিন্তু এই কাজটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করে, এবং সেটা আমি সরাসরি ব্যক্তিগতভাবে গত 15 বছর এই ইঞ্জিনিয়ারিংটার সাথে জড়িত ছিলাম, কিভাবে ফার্ম ডিজাইন করতে হয় এবং ফার্মের মূল যে আপনার ম্যানেজমেন্ট, সেটা আসলে ডিপেন্ড করে ফার্মের মাস্টার প্ল্যানের উপরে। আচ্ছা। আপনার ফার্মের মাস্টার প্ল্যান যদি প্রপার হয়, আপনি যদি আপনার ফার্মকে একটা প্রপার বায়োসিকিউরড ফার্ম হিসেবে তৈরি করতে পারেন, তাহলে এখানে আপনার অ্যান্টিবায়োটিক ইউজ অনেকাংশেই কমানো সম্ভব। এবং নট অনলি অ্যান্টিবায়োটিক, আপনি আদার মেডিসিন ইউজও হচ্ছে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন, এবং সেখানে হচ্ছে আপনি রিডিউস মেডিসিনে আপনার বেস্ট এফসিআর আপনি। আমি প্রশ্ন করেছিলাম, আপনি বলছেন বায়োসিকিউরিটি বিষয়টা, সেটা তো আলাদা ইস্যু, যেটা ম্যানেজমেন্টের আছে, বাট আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে যে টেকনিক্যাল এমন কিছু আছে যেখানে, বা আপনারা করেন কিনা, যেখানে এই ধরনের মেডিসিন অপ্রয়োজনীয় যেটা ব্যবহার কম হয়? আমি সেটাতেই আসছি। মূলত যেটা হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ কমাতে পারেন বায়োসিকিউরিটির মাধ্যমে, এটা ওয়ান অফ দ্য প্রুভেন আপনার টেকনোলজি। আপনি এখানে যেটা হয়, আমাদের যখন আমরা ফার্মগুলা আপনার পোলট্রি ফার্মগুলা ডিজাইন করি, আমাদের ফার্মের ডিজাইনে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমাদের বায়োসিকিউরিটি গুলো হচ্ছে আমরা মেনটেন করি। আমাদের দেখেন, আপনার ফার্মের অ্যান্টিবায়োটিক লাগবে কেন? যদি আপনার মুরগির কোনো ডিজিজই না হয়, আপনি যদি সেটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার আপনি যদি মানে প্রিভেনশন করতে পারেন, তাহলে তো আপনার কিউর করার দরকার হবে না। আচ্ছা। সো প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা এটা সবাই জানি। সো আমার প্রিভেনশন প্রক্রিয়ার একটা প্রথম ধাপ হচ্ছে বায়োসিকিউরিটি, এবং সেখানে আমার কন্টামিনেশন গুলো আসে কিভাবে? আমার কন্টামিনেশন ফিডের মাধ্যমে আসতে পারে, পানির মাধ্যমে আসতে পারে, রডেন্টের মাধ্যমে আসতে পারে, আমার যে ফার্মে যারা চাকরি করে, যারা বাইরে থেকে ফার্মে ঢুকে, তাদের মাধ্যমে আসতে পারে, আমার এখানে যে ইকুইপমেন্ট গুলো বাইরে থেকে ঢুকতেছে সেটার মাধ্যমে আসতে পারে, এবং আমার যে পেরিফেরি আছে, আমার যে বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি যদি আমার প্রপার না হয়, সেখান থেকে আসতে পারে। সো আমার যে যে সোর্স গুলা দিয়ে আমার এখানে কন্টামিনেশন গুলো আসতে পারে, সেগুলাকে যদি আমি আগে থেকে ব্লক করতে পারি,
তাহলে কিন্তু আমি এখানে আমার ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবো, এবং ইটস অল অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং। আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ের মাধ্যমে বা টেকনোলজির মাধ্যমে কিভাবে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে পারি বা অপ্রয়োজনীয় ওষুধ বা যেটা। অপ্রয়োজনীয় ওষুধ। আচ্ছা, তো এই ওষুধগুলি আসলে ব্যবহৃত হয় এর ডিজিজ হলে এগুলি যেন আপনার কিউর করে। আচ্ছা, কিন্তু আমি যেটা বলবো, ফিড মিলের কথা আমরা বলি। ফিড মিল না, একটা র মেটেরিয়ালস এর কথাই বলি। ভুট্টার কাল্টিভেশন থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন প্লাস ফিড মিলে আসা, টোটাল সিস্টেমটাতে আপনি যত ম্যান পাওয়ারের ইনভলভমেন্ট কমাতে পারবেন, মানুষের কন্টামিনেশন যত কমাতে পারবেন, মানুষের কন্টামিনেশন বিভিন্ন বাইরের পশু পাখির মাধ্যমেই তো আসে। তো আপনার বাইরের দেশে চায়না বা থাইল্যান্ডে দেখা যাচ্ছে যে ওই মেশিনে কাটতেছে, মেশিনেই আপনার ওইগুলো প্রসেস করতেছে, কোনো ব্যাগ ইউজ হচ্ছে না, বাল্ক হিসেবে আসতেছে। ফিড মিলে মানুষই নাই, ফিড মিলে 10-15 জন মানুষ, অর্থাৎ মানুষের কোনো নাই, কন্টামিনেশন নাই। অর্থাৎ অটোমেশন, আবারও একই কথাই আসতে হচ্ছে, অটোমেশন, ম্যান পাওয়ার রিডাকশন যত কমাতে পারবেন, ডিজিজ হওয়ার চান্সটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। ডিজিজ হওয়ার চান্স কমে গেলে আপনার তো অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার করতে হবে না। আচ্ছা, আর এই প্রসঙ্গে আমি একটু অ্যাড করতে চাচ্ছি জহির ভাইয়ের সাথে, সেটা হলো আমাদের মেশিনারির মাধ্যমেও কিছুটা করা যায়। সেটা হলো আমরা স্যানিটাইজেশন, মানে আমরা প্রতি সপ্তাহে যেন মেশিনটা ক্লিন করি, মানে ক্লিনের একটা, মানে এখানে যাতে লাইক টক্সিন গ্রো না করতে পারে, মোল্ড গ্রো না করতে পারে, প্রতিটা মেশিন যেন আমরা প্রতি সপ্তাহে সুন্দর করে ক্লিন করতে পারি। এখানে শুধু ম্যানুয়ালি ক্লিন করা যায়, আবার কিছু ফর্মালডিহাইড বা লাইক সালফিউরিক অ্যাসিড টাইপের কিছু ম্যাটেরিয়াল আছে, এগুলো দিয়ে আমরা ক্লিন করি, যেটাকে ফ্লাশিং বলি। ফ্লাশিং করলে অনেক সময় জীবাণুমুক্ত হয়, তখন ফিডটা ভালো হয়, তখন এই কন্টামিনেশন গুলা অ্যাটাক করতে না পারে না। আর একটা জিনিস হইলো আমাদের যে কন্ডিশনিং করি আমরা ফিডটা, পিলেট মেশিন কিংবা ওই এক্সট্রুডিং করার আগে আমরা কন্ডিশনিং করি। এই কন্ডিশনিং টাইমটা আমাদের এখন থেকে আগের যে মেশিন গুলা ছিল, এটা খুবই 20 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের উপরে ছিল না। বাট এখন আমাদের কন্ডিশনিং এর জন্য ভালো একটা সিস্টেম আছে, লাইক হাইজেনাইজার, ডিডিসি, এগুলো ইউজ করতেছি এই টেকনোলজিটা, বিকজ অফ কন্ডিশনিংটা বেশি করার জন্য। কুকিংটা যেন বেশি হয়, কুকিংটা বেশি হলে ফিডের ডাইজেবিলিটি ভালো হবে, এই জন্য গার্ডটা ভালো থাকবে, এই জন্য তখন আমার এফসিআর ভালো হবে, ডিজিজটা আসবে না। তো মেশিনারিজে এই হেল্প গুলা করতে পারে আপনার অ্যান্টিবায়োটিকটা ইউজ যাতে না হয়। আচ্ছা, মেশিনারিজে এই ইমপ্রুভটা করলে তখন ভালো হয়। আচ্ছা। মহসিন ভাই, আরেকটা বিষয় আমরা একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হলো যে কমার্শিয়াল দৃষ্টিতে আমাদের দেশে আমরা জানি যে ফিড শুধু প্রোডাকশনই না, লোকাল যে কনজিউম আছে সেগুলো তারা ফিল আপ করতে পারে, এবং কিছু ফিড আমাদের দেশে এক্সপোর্টও হয়। হ্যাঁ। বাট আবার আমরা পক্ষান্তর এটা দেখি, বিশেষ করে ধরেন অ্যাকোয়া ফিড, এটা ইম্পোর্টও হয়। হ্যাঁ, আসলে এই জায়গাটাতে আমাদের পোল্ট্রিতে বা অন্য যতটা ডেভেলপ, অ্যাকোয়াতে আমাদের কেন এখনো পর্যন্ত ইম্পোর্ট করতে হয়? অ্যাকোয়াতে আমাদের সোফার আমি যতদূর জানি একটা টাইমে অ্যাকোয়ার ফ্লোটিং মাইক্রোফিড যেটা ইম্পোর্ট হইতো, আচ্ছা, এখন মাইক্রোফিড ইম্পোর্ট হয় না, বাট শিম ফিডটা কিছুটা ইম্পোর্ট হয়, কারণ শিমটা এখনো বাংলাদেশ ওইভাবে গ্রো করে নাই। বাট আমরা এখন একটা মেশিন নিয়ে আসতেছি, যে মেশিনটাতে আমরা যেই শিম ফিডটা ইম্পোর্ট করি ইনশাল্লাহ হচ্ছে বেটার শিম ফিড আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, আচ্ছা। আমাদের দেশে এই টেকনোলজি ছিল না, মেশিন ছিল না, লাইক এক্সট্রুডেড শিম ফিড কেউ করে না, বাট আমরা স্লোলি শুরু করছি, এবং এটার কস্ট অনেকটা হাই, এই জন্য আসলে আমাদের এখানে মানে চলার মতো না। কিন্তু এখন আমরা যে পিলেট প্রেস দিয়ে শিম ফিডটা করবো, ওইটা প্যারালালি এক্সট্রুডেড শিম ফিডের মতো হবে, বাট এই টেকনোলজিটা একটু ডিফারেন্ট, একটু কস্ট বাড়বে। এই টেকনোলজি আমাদের ছিল না, এখন আসতেছে, এখন দেখা যাবে শিম ফিডও ইনশাল্লাহ আমরাই তৈরি করতে পারবো, ইম্পোর্ট করা লাগবে না। আচ্ছা, জহুর ভাই, আমরা ইদানিং দেখছি যে আমাদের দেশে মানে পেট এর প্রতি মানুষের খুব একটা আগ্রহ বাড়ছে, এবং এটার খাদ্যের উপরও অনেক মার্কেট বড় হচ্ছে। বাট যতটুকু জানে যে পেট ফুড গুলো টোটালটাই আমাদের দেশে ইম্পোর্ট নির্ভর। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এটা আমাদের লোকালি প্রোডাকশন করতে যাই, বা কি করতে হবে বলে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন।
পেট ফুড বলি বা যে কোনো ফিডই বলি, প্রথমে তো আপনার মার্কেট সার্ভে করতে হবে আচ্ছা। যে এর আসলে ডিমান্ড কি। হুম। তো ইদানিং হয়তো কিছু দেখতেছেন, পেট ফুডের কিছু দোকান দেখতেছেন, এটা বিশেষ করে শহরের লেভেলে, এবং শহর বলতে ঢাকা শহর কেন্দ্রিক বেশি। আচ্ছা, আচ্ছা। আসলে আমাদের যেটা দেখতেছি কনজাম্পশন খুব বেশি না। প্রথমত খুব বেশি না হলে আহ, এর পিছনে ইনভেস্ট কিন্তু অনেক আচ্ছা। অনেক ইনভেস্টমেন্ট। আমরা থাইল্যান্ডে পেট ফুড প্রোডাকশন দেখছি, এখানে থাইল্যান্ডের নিজস্ব কনজাম্পশন আছে, প্লাস জাপানে ওরা হিউজ পরিমাণে পেট ফুড এক্সপোর্ট করে। সো আমাদের দেশে এই ছোট স্কেলের জন্য এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্ট এটা আসলে ফিজিবল হবে না। আসলে পেট ফুড নিয়ে আমি গত 1-1.5 বছর নিয়ে আমরাও চেষ্টা করতেছি একটা টায়ার প্রোডাকশন করা। হোপফুলি খুব তাড়াতাড়ি আমরা একটা টায়ার প্রোডাকশন করব, কারণ এটা ভালো একটা মার্জিন থাকে, যদিও ভলিউম কম বাট মার্জিনটা অনেক। যেটা আমাদের মনে হয় যেই আগে শুরু করবে সে ছোট করে যদিও শুরু করবে, তো সে ভালো একটা মার্জিন নিতে পারবে এখান থেকে। এটা ভালো মার্জিন, এটা অনেকে জানে কিনা জানি না। ভালো মার্জিন থাকবে, কারণ ফরমেশন কস্ট নিয়ে আমরা কাজ করে দেখছি যে কস্ট হয়, এবং এটা সেলিং যে প্রাইস ভালো মার্জিন থাকবে। তো আমরা হোপফুলি খুব তাড়াতাড়ি একটা ট্রায়াল করবো আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা। আমরা এখন একটু সর্বশেষ আসবো সবার কাছে, সেটা হলো যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার, জি। আপনি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে বা একটা সংগঠনের আপনি প্রেসিডেন্ট হিসেবে জি। এই ফিড সেক্টরে যেসব ইঞ্জিনিয়ার আছে তাদের উদ্দেশ্যে জাস্ট ফিড মিল যাতে তারা রক্ষণাবেক্ষণের জন্য তাদের ব্যাপারে কিছু অ্যাডভাইস বা পরামর্শ একটু জি। দিবেন, বা সবার ক্ষেত্রে জন্য। জি। অলরেডি একটু আগে আপনি বলছেন যে আমার কথার উদ্ধৃতি দেই যে ইঞ্জিনিয়ার লাইফ লং স্টুডেন্ট। এটা আমি আবারও রিপিট করতেছি, ইঞ্জিনিয়ারদের সারা জীবন শিখতে হবে। প্রথমত সারা জীবন শিখতে হবে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে টেবিল ওয়ার্কের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি সিনিয়র হয়েছি, আমি শুধু সাইন করব, তাহলে তার ইঞ্জিনিয়ারিং পড়াই ঠিক না। আচ্ছা। তাকে পড়তে হবে এবং প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। আর সাথে সাথে এটা তো ইঞ্জিনিয়ারিং গেল, এর সাথে তার কমিউনিকেশন স্কিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্লাস আরো ইথিক্স বলেন, সিম্প্যাথি বলেন, এগুলো একটু ইয়ে করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। Develop করতে কারণ কাজের সাথে অনেক সোশিও ইকোলজির একটা বিষয় আছে, আচ্ছা, তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা। আমি যদি সামারাইজ করি, সারা জীবন শিখতে হবে, পরিশ্রম করতে হবে, এবং যখন যে টেকনোলজি আসবে তার সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করার জন্য আমাকে নিজেকে আপগ্রেড করতে হবে। আপগ্রেড করলেই আমি অ্যাডাপ্ট করতে পারবো, তাছাড়া পারবো না। আচ্ছা। আমি আসলে সভাপতি মহোদয়ের কথার সূত্র ধরেই বলবো যে আমাদেরকে শিখার মধ্যে থাকতে হবে, এবং আমরা স্পেশালি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম এবং ওয়েবিনার আয়োজন করি। প্রতিনিয়তই আমরা এটা করে যাচ্ছি। এটা মানে প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা বড় প্ল্যাটফর্ম, এবং আমাদের আসলে মূল মোটোই হচ্ছে আমাদের যারা মেম্বার তাদের হচ্ছে স্কিল ডেভেলপ করা। এই যে এআই টেকনোলজির যুগে তারা যেন এই সাস্টেনেবিলিটিটাকে হচ্ছে তাদের মধ্যে ধারণ করতে পারে, এবং তারা, আমি ব্যক্তিগতভাবে আশা করি যে আমাদের ছেলেরা অনেক বেশি স্মার্ট এবং তারা খুব দ্রুত এটাকে অ্যাডপ্ট করতে পারে। যে কোনো টেকনোলজি হচ্ছে তারা খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারে। সো আমি আশাবাদী যে তারা যে কোনো নতুন টেকনোলজি আসুক না কেন তারা এটা খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারবে। এবং তাদের জন্য আমার যেটা বলা যে শেখা বন্ধ করা যাবে না, আমাদেরকে আসলে শিখার মধ্যে থাকতে হবে। আমাদের যে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে তাদের উদ্দেশ্যে যেটা বলা, অলরেডি আমাদের সভাপতি মহোদয় এবং সেক্রেটারি সাহেব বলে দিছে এই এই কাজগুলো দ্রুত করতে হবে, কারণ তারা যেন দ্রুত সবকিছুই মানে কন্টিনিউয়াস শিখে। যেমন জহির ভাই বললো যে পেপার ওয়ার্ক, হ্যাঁ আমাদের অনেকে চাই যে আমরা এসি রুমের মধ্যে বসে খালি সিগনেচার করব, পেপার ওয়ার্ক করবো, অর্ডার করবো, এই করবো না। আমার মনে হয় প্রতিদিন অ্যাটলিস্ট যারা আমরা ফ্যাক্টরি ইনচার্জ আছি ফ্যাক্টরির মধ্যে 1 ঘন্টা ব্যয় করা, 1 ঘন্টা সময় যেন আমরা ব্যয় করতে পারি, কোথা থেকে কি হচ্ছে টপ টু বটম 1 ঘন্টা জাস্ট একটু আমরা যদি পর্যবেক্ষণ করি অনেকটা কাজ হবে এইটা। আর যারা আছে তারা অনেক মানে এখন তো অনেক কিছু অটোমেশন হচ্ছে, এই অটোমেশনের সাথে যেন নিজেকেও সাথে সাথে আপডেট করে আপগ্রেডিং করে কাজগুলো আগায় নেয়।
এটাই তাদের জন্য আমার মেসেজ। ধন্যবাদ অতিথিবৃন্দ। আজকে আমরা আলোচনায় ফিড মিলের আলোচনায় অনেকগুলো এখানে কথা আছে, কিন্তু মোটা দাগে যদি আমরা দুইটা বিষয় আসে, সেটা হচ্ছে অটোমেশন এবং হচ্ছে শেখা। আসলে অটোমেশনে তো আমি যেতে পারবো না, বাট শেখা আসলে আমাদের শেখ নেই। আমি মনে হয় যে আমিও না, আজকে যারা আপনাদের ইঞ্জিনিয়ার আছে তারা এখান থেকে ওনাদের যে উপদেশ বা পরামর্শ আছে সেটা বলে আরো অনেক বেশি আমাদের এই সেক্টর, শুধুমাত্র আমাদের ইঞ্জিনিয়ারগণ নয়, আমাদের সেক্টরে এগিয়ে যাবে। আমরা সেই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।